SM একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তোমাদের সামনেই কিন্তু পরীক্ষা অলরেডি চলে এসেছে। তোমাদের কলেজ কিন্তু সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে 8ই ফেব্রুয়ারি। আর তোমাদেরকে অবশ্যই প্রিপারেশন নিতেই হবে, আর তো বেশি দেরি নেই পরীক্ষা। তাই চিন্তা ভাবনা ঠিক করে নাও এবং পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুতি অলরেডি কিন্তু নিয়ে নাও, নচেত কিন্তু তোমাদের কিন্তু বিপদের মধ্যে একটি দাঁড়িয়ে যাবে। সামনে তো পরীক্ষা আর প্রিপারেশন জোরদার নিতে হবে, এইটুকু মাথায় খেয়াল রাখো। অবশ্যই নিজেরা এগিয়ে যাও ঠিক গতিতে। আজকে আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি 5th সেমিস্টারের বাংলা প্রোগ্রাম বা জেনারেল পেপার, যেটা তোমাদের শর্ট প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে তোমাদের আলোচনা করব। তো তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। আর তোমাদের বন্ধুদের যা যা গ্রুপ আছে অবশ্যই কিন্তু আমাদের সেই ভিডিওটা ওই গ্রুপের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, যাতে কিন্তু তোমাদের দ্বারা কিন্তু তারাও কিন্তু উপকৃত একটু হয়ে যায়। আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে তো আমাদের ভালো লাগবে না। অবশ্যই একটু কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমাদের ইচ্ছা শক্তি আবার মনোবল বেড়ে যাবে ভিডিও বানানোর জন্য। একটি কমেন্ট করো তোমরা। দেখো তোমাদের এখানে মিনিমাম আছে, আমরা একটু পাঠ্যসূচি আলোচনা করি তোমাদের, তারপরে আমরা তোমাদের বড় প্রশ্নের মধ্যে যাচ্ছি। চলো, এখানে নির্বাচিত কবিতা, যে কবিতাগুলো আমাকে কেউ একজন হয়তো কোনো স্টুডেন্ট আমাকে হয়তো কমেন্ট করেছিলে, আমি হয়তো কাজের ব্যস্ততার জন্য আমি সেই রিপ্লাই দিয়েছিলাম কিনা জানিনি। তো আমি আজকে তার জন্যই কিন্তু ভিডিও বা সবার জন্য কিন্তু ভিডিও কিন্তু নিয়ে এসেছি। তো আমাদের যা থাকবে তোমাদের সব কিছু দিয়ে যাবো আমরা, অবশ্যই কেউ চিন্তা নেই। আমি কিন্তু তোমাদের ভিডিওটা আজকে যেটুকু আলোচনা করছি সমস্ত উত্তর সমেত কিন্তু তোমাদের আমি দিয়ে দিচ্ছি, হয়তো বেশি বড় হবে। আমরা আজকে আলোচনা করছি তোমাদের জীবনানন্দ দাশের কবিতাগুলি। তোমাদের কি জীবনানন্দ দাশের কবিতা আছে আকাশ লীনা, সমারোহ আর রাত্রি। এই তিনটি কবিতা আমরা ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন, এই ছোট প্রশ্নগুলি কিন্তু আজকে আলোচনা করে দিচ্ছি। চলো কথা না বাড়িয়ে ভিডিও অবশ্যই খাতা পেন নিয়ে নাও এবং ভিডিওর দিকে তোমরা কিন্তু মনোযোগ হয়ে যাও। চলো, নির্বাচিত কবিতা আমরা চলে যাচ্ছি। প্রথম কবিতা তোমাদের জীবনানন্দ দাশের প্রথম কবিতা হচ্ছে আকাশ লীনা। তোমার জীবনানন্দ দাশের তিনটি রাত্রি সমারোহ, রাত্রি সমারোহ, আমার ভুল বলো এগুলো, রাত্রি সমারোহ আকাশ লীনা, হ্যাঁ চিংটি আছে। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। প্রথমটা তোমাদের চলে যাচ্ছি রাত্রিতে চলে যাচ্ছি আমরা, তারপরে আমার সমারোহ, তারপর আকাশ লীনা। চলো, এক নম্বর প্রশ্ন চলে যাবে, আমরা উত্তর সমেত বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা দেখে নাও, স্কিপ করে না, ভিডিওটা বড় হতে পারে। চলো, এক নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। জীবনানন্দ দাশের জন্ম ও মৃত্যু সাল। দেখো, জীবনানন্দ দাশ জন্ম হয়েছিল 1899 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। আচ্ছা, এটা আমাদের প্রশ্ন আসতে পারে, রাত্রি কবিতাটি কার লেখা এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রাত্রি কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশের লেখা এবং 7টি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, পরের প্রশ্ন, 7টি তারার তিমির কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়েছিল? 1948 সালে প্রকাশিত হয়। আচ্ছা, কোন স্থানে রাত্রি কথাটি কবিতা বর্ণিত? স্পষ্ট লিখিত বাণিজ্য কেন্দ্রের রাত্রি কথা আলোচিত আছে। পরের বার চলে যাচ্ছি আমরা। রাত্রি কবিতায় কবি কলকাতার কোন কোন স্থানের উল্লেখ করেছেন? কোন কোন স্থানের কথা উল্লেখ করেছেন? ফেয়ার লেন, টেরিটি বাজার প্রভৃতি স্থানের কথা উল্লেখ করেছেন। পরের প্রশ্ন চলে যাচ্ছি। দুপুর রাতের বাস্তব বর্ণনার সঙ্গে কবি যেন বলেছেন ধনুকের ছিলা রাখে টান। কাকে কবি ধনুকের ছিলা টান বলেছেন? কোথায় চলে যাচ্ছি। বাস্তব জীবন সত্যকে নিয়ে, ভালো মন্দময় আনন্দে যন্ত্রণায় রোগ শোকে, জীবিত ও মৃতকে নিয়ে পৃথিবীর জীবন ছন্দ যে অবিরত অপ্রত্যহিত গতিকে চলেছে,
তাকেই কবি ধনুকের ছিলা টান বলেছেন। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, মৈত্রীকে মৈত্রী কবে কি শ্লোকে আওড়া গেছে? তো ঋষির দুই স্ত্রী কাত্যায়নী ও মৈত্রী। যাজ্ঞবাল্য ঋষির দুই স্ত্রী কাত্যায়নী মৈত্রী। বানপ্রস্থে যাবার আগে দুই স্ত্রীকে ডেকে তিনি গোধন সম্পদ নিয়ে দিন কাটাতে লাগলো। মৈত্রী তার উত্তরে বলেছিলেন, যা দিয়ে অমৃত লাভ করা যায় না, বা যে সম্পদ নিয়ে আমি কি করব, মৈত্রী এই শ্লোক আড়াইছিল। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, রাজ্য জয় করে গেছে অমর আত্তিলা কে? তিনি কোন রাজ্য জয় করে গেছেন? আত্তিলা বা আট্টিলা ছিলেন হুন জাতির রাজা। 453 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। তিনি রোমান সাম্রাজ্য অধিকার করেছিলেন। পরের প্রশ্ন, রাত্রি কবিতাটি কোন ছন্দে রচিত বা লেখা? অক্ষরবৃত্ত রীতিতে মুক্ত ছন্দে রচিত। পরের প্রশ্ন, নগরীর মহৎ রাত্রিকে কবি লিবিয়ার জঙ্গলের মতো মনে হয় কেন? তো কলকাতা আধুনিক বহুজাতি অধ্যুষিত শহর, তথাকথিত সভ্যতার অন্তরালে রয়েছে জঙ্গলের হিংস্রতা। মধ্যরাত্রির হঠকারিতায় কবি বাণিজ্যের প্রাণকেন্দ্রে এসে অভিজ্ঞতা লাভ করেছে, তাই নগরীর তথাকথিত মহৎ রাত্রিকে কবির আফ্রিকার লিবিয়ার জঙ্গলের মতো মনে হয়। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, টেরিটি বাজারে ইহুদি রমণীর গান কবিকে কি সংকেত পাঠায়? উত্তর চলো, বাজারের মধ্যে বাণিজ্যের বাস্তবতার মধ্যে বাস্তব কঠোরতা প্রকাশ ঘটেছে। অনুক্ষণ তবুও এক ইহুদি রমণী রাতে গান গেয়ে অপ্রয়োজনের আনন্দে বিস্ময়কর এই ঘটনা ইহুদি রমণীয় উল্লেখ বহু জাতি শহরের সংকেত করে কবির কাছে। আমরা চলে যাচ্ছি সমারোহ কবিতাটি। শর্ট প্রশ্ন দেখো, কয়েকটি শর্ট প্রশ্ন আমরা বলছি, যে শর্ট প্রশ্ন বলছি অবশ্যই কিন্তু সে শর্ট প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় কিন্তু দেখে নাও এবং স্কিপ করলে পুরো ভিডিওটা দেখবে। চলো পরবর্তী চলে যাচ্ছি, আকাশলীলা কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মানে সেই কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত, এটা আমরা জানি দিই। আকাশলীলা কাব্যগ্রন্থটি যে বর্ণন দাসের লেখা। কোন কাব্যগ্রন্থের? সাতটি তারাত্রিমির কাব্যগ্রন্থের রচনা। আচ্ছা, সাতটি তারাত্রিমি কবে প্রকাশিত হয়েছিল? 1948 সালে। পরের প্রশ্ন, আকাশলীলা কবিতাটির নায়িকার নাম কি? সুরঞ্জনা, দন্তস্বয়ে রস্যৌ র ইয় বর্গীয় জ দন্তন্বয় আকার, সুরঞ্জনা। চলো পরের প্রশ্ন, কাকে কেন্দ্র করে কবির হারানো প্রেমের শূন্যতা বঞ্চিত হয়েছে? অথবা প্রশ্ন পড়তে পারে, না পাওয়া প্রেমের আরতি গুমরে গুমরে ফেটে পড়েছে, সুরঞ্জনায় কেন্দ্র করে। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, কার প্রসঙ্গে কবি এই মন্তব্য করেছেন? তো আকাশলীলা কবিতায় নায়িকা সুরঞ্জনা প্রসঙ্গে কবি এই মন্তব্য করেছেন। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, কবি কাকে আগে ঘাসের সঙ্গে উপমিত করেছেন? কবি জীবনানন্দ দাশ সুরঞ্জনার প্রেমকে ঘাসের সঙ্গে উপমিত করেছেন, বলেছেন তার প্রেম ঘাস হয়ে আসে, এবং সুরঞ্জনার হৃদয়কে ঘাসের সঙ্গে উপমিত করেছে এবং বলেছেন সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস। পরের প্রশ্ন চলে যাচ্ছি, আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে, অংশটি বুঝিয়ে দাও ও তাৎপর্য ব্যাখ্যা।
উদ্ধৃত তাৎপর্যবাহী অংশটি কবি জীবনানন্দের লেখা 7টি তারা তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশলীলা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো সুরঞ্জনা আজ কবির কাছে বিরাজমান, তার প্রেম আজ ঘাস হয়ে আছে। এ যেন এক অনবদ্য চিত্রকল্পের নিদর্শন। এ যেন কবির অতীন্দ্রিয় দৃষ্টি খুলবার প্রস্তুতি পর্ব। চলে যাচ্ছি আমরা। বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ অংশটি ব্যাখ্যা লেখো। বা অথবা পড়তে পারো উদ্ধৃত অংশটি কবির আতেন্দ্রীয় দৃষ্টি পরিচয় দাও। জীবনানন্দের লেখা 7টি তারা তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশলীলা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আকাশের আড়ালে আকাশের মৃত্তিকার মতো কবির কাছে সুরঞ্জনা আজ বিরাজমান, তার প্রেম আজ ঘাস হয়ে আছে। আর সেই সূত্রেই কবির আতীন্দ্রিয় দৃষ্টির পরিচয় পাওয়া যায়। ইন্দ্রিয় মদিরতায় আচ্ছন্ন দিনে যার ইচ্ছে হয়েছিল এই ঘাসের শরীরে ছানি, ইচ্ছে হয়েছিল বাতাসের ভিতর ঘাস হয়ে জন্মায়। অতীন্দ্রিয় দৃষ্টি খুলে গেলে তার চোখে ধরা পড়ে বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। পরের পাশে চলে যাচ্ছি আমরা। ফিরে এসো সুরঞ্জনা, কবি কিভাবে সুরঞ্জনাকে ফিরে আসতে বলেছেন? দেখো, কবি সুরঞ্জনাকে ফিরতে আসতে বলেছেন নক্ষত্রে রূপালী আগুন ভরা রাতে ফিরে আসতে বলেছেন, এই মাঠে ঢেউয়ে ফিরে আসতে বলেছেন তার হৃদয়ে। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলে না কো কথা। কবি কার সাথে সুরঞ্জনাকে যেতে ও কথা বলতে নিষেধ করেছেন? তো কবি সুরঞ্জনাকে ওই যুবকের সাথে কথা যেতে এবং কথা বলতে নিষেধ করেছেন। পরের প্রশ্ন, দূর থেকে দূরে আরো দূরে, কবি কাকে কার সাথে দূর থেকে দূরে আরো দূরে যেতে নিষেধ করেছেন? দেখো, কবি সুরঞ্জনাকে জৈনক যুবকের সাথে দূর থেকে দূরে আরো দূরে যেতে নিষেধ করেছেন। পরের প্রশ্ন চলো। আকাশলীলা কবিতার প্রথম পংক্তি দুটি লেখো। লিখো বলছি। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো ওই কথা ওই যুবকের সাথে। পরের প্রশ্ন, দেখো যদি প্রশ্ন পড়ে আকাশলীলা কবিতার শেষ দুটি লাইন লেখো, মানে প্রতিটি কবিতার শেষ এবং প্রথম লাইন তোমরা কিন্তু মুখস্থ বসে করে নেবে। বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। তাহলে আমরা আকাশলীলা বললাম, তোমাদের সাথে আমরা আলোচনা করলাম। সমারোহ কাব্যগ্রন্থের আমরা সমারোহ টাইপের আলোচনা করছি। সমারোহ নাও, খাতা বের করে নাও, সমারোহ লিখো। আমাদের আশা করি মিস্টেক হয়ে কিছু জানি। সমারোহটা আমরা আলোচনা করছি। নাও, রাত্রি আমার করা হয়ে গেছে, রাত্রি আমার করে দিয়েছি। সমারোহ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, আর কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? সমারোহ কাব্যগ্রন্থটি 7টি তারা তিমি কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন সালে? 1948 সালে। আচ্ছা, সমারূঢ় কথাটির অর্থ কি? সমারূঢ় কথাটির অর্থ কি? সমারোহ কথাটির অর্থ সম্যক রূপে, অর্থাৎ আরূঢ়, অর্থাৎ যে আরোহণ করেছি। পরপর চলে যাচ্ছি আমরা। ছায়াপিণ্ড দিল না উত্তর, কাকে ছায়াপিণ্ড বলা হয়েছে? পণ্ডিতম্য বা অধ্যাপককে ছায়াপিণ্ড বলা হয়েছে। সে যে আরূঢ় ভনিতা, সে যে আরূঢ় ভনিতা কথাটির অর্থ লেখো। মানে সে বলতে সমালোচক, অধ্যাপককে নির্দেশ করা হয়েছে। অধ্যাপক নিজেকে একজন কাব্য সমালোচকের ভান করে এবং নিজেকে উচ্চ মঞ্চে স্থাপন করে, তাই তাকে কবি আরূঢ় ভনিতা বলেছেন। আর সমারূঢ় কবিতায় কাকে কাকে ভনিতা বলেছেন? কবি জীবনানন্দ দাশ অধ্যাপককে কবিতা লিখতে বলেছেন। অধ্যাপক কি করে বলে কবি মন্তব্য করেছেন? অধ্যাপকের কাজ কবিদের কাব্যকে বিশ্লেষণ করা, পাণ্ডুলিপি ভাষা বা টিকা প্রস্তুত করা। কি জন্য অধ্যাপক ভাষ্য টিকা করেন? মূলত বেতন ছাড়াও আরো কিছু অর্থ উপার্জনে তার লক্ষ্য। বরাবর চলেছি। চোখে তার অক্ষম পিছুটি, কার চোখে অক্ষম পিছুটি? অধ্যাপকের ছেলে অক্ষম পিছুটি। কবি ব্যঙ্গ করে লিখেছেন দাঁত নেই, চোখ তার অক্ষম পিছুটি।
পরবর্তী লিখছি, পাণ্ডুলিপি, ভাষ্য, টিকা বা কালি আর কলমের পরে বসে আছে সিংহাসনে কবি নয় অজর অক্ষর অধ্যাপক। এখানে কবি কি বলতে চেয়েছেন? উত্তর চলো, কবিতার সহত প্রতিভা বলে অনবদ্য কাব্য কবিতা রচনা করেন, আর কাব্য রচনা যার পক্ষে সম্ভব নয় সে কিন্তু কাব্য সমালোচনা বা ভাষ্য, টিকা বা রচনা পারদর্শী, এবং সেই কারণে তার মনে এমন ধারণা জন্মায় যে কবির অপেক্ষা তার মর্যাদা বেশি মনে হয়, যেন সে সিংহাসনে বসে আছে এবং সকল কবির দণ্ডমুণ্ডের কর্তারূপে সমাজ বা সারস্বত গোষ্ঠীতে তার অবস্থাপন। কিন্তু কবির মতে স্রষ্টা অপেক্ষা সমালোচক কোনো দিনেই শ্রদ্ধার আসনে সম্মানিত হন না। পরবর্তী লিখছি আমরা, সমারোহ কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। পরবর্তী লিখছি আমরা, অধ্যাপকের বেতন তখন মাসে কত ছিল? অধ্যাপক বেতন তখন মাসে ছিল 1000 টাকা। পরবর্তী লিখছি, কবির কাজ কি? কবির কাজ সৃষ্টির আনন্দ লাভ করা, নিজস্ব প্রতিভা দ্বারা তিনি কাজ করেন। কবি সৃষ্টির বদলে কি করেছেন? সৃষ্টির জন্য তারা প্রেম ও জীবন উত্তাপ চেয়েছিলেন। কবিদের প্রত্যাশা পূরণ হয়েছিল কি? কবিদের প্রত্যাশা পূরণ হয়নি, যন্ত্রণা ছাড়া তাদের ভাগ্যে কিছু জোটেনি। এখানে অধ্যাপক প্রতিভার কবির সঙ্গে মূল পার্থক্য। পরের প্রশ্ন দিচ্ছি, আর 1000 দেড়েক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি। এখানে কবি জীবনদাস কি বলতে চাইছেন? সমগ্র কবিতাটি যে সময়ে রচিত সেই সময়ের হিসাবে অধ্যাপককে 1000 টাকা বেতন যথেষ্ট ছিল, কিন্তু অধ্যাপক নিজের লোভ চরিতার্থ করার জন্য বিভিন্ন কবির কাব্য সমালোচনামূলক নোট বই লিখে এবং তাদের কাব্যকৃতি তথাকথিত মূল্যায়ন করে এবং মাস মাহিনার থেকে বেশি আরও 1500 টাকা উপার্জন করে। এই কাজ করতে অজর অক্ষম অধ্যাপক কবিদের প্রকৃত মূল্যায়নের পরিবর্তে তাদের কল্পিত দোষের অন্বেষণ করেন। তাদের এই আচরণকে মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি রূপে চিহ্নিত করেছেন কবি জীবনানন্দ দাশ। পরবর্তী লিখছি আমরা, সমারোহ কবিতাটি শিরোনামে সমারূঢ় শব্দটির ব্যঞ্জনা অর্থ লেখ। তো সমারোহ কবিতাটির আক্ষরিক অর্থ হলো বিশেষ রূপে আরোহণ করেছে যে, কিন্তু কবিতার নামকরণ হিসাবে শব্দটির যে ব্যঞ্জনতা হলো নিম্নে বা নির্দেযোগে উচ্চপদ বা মঞ্চ উপস্থাপিত করা। বলা বাহুল্য এই অর্থটিকে তির্যক রীতি প্রযুক্ত হয়েছে। আরূঢ় শব্দটি ব্যুৎপত্তির অর্থ কি বলতো? মানে ঊর্ধ্বে ওঠা, কিন্তু এখানে আরূঢ় শব্দটি অর্থ ব্যবহৃত হয়েছে, আরূঢ় শব্দটি মিথ্যা অবস্থাপন বা লোক দেখানো পাণ্ডিত্য অর্থে ব্যবহার করা হয়েছে। লাস্ট প্রশ্ন তোমাদের চলে যায়, বরং নিজে তুমি লেখো নাকো কবিতা, একটি কবিতা। কবি কাদের কাছে এই প্রস্তাব রেখেছেন বা এই প্রস্তাবের কি উত্তর পাওয়া গেছে? কবি জীবনানন্দ দাশ সমারোহ কবিতার সমালোচক অধ্যাপকদের কাছে প্রস্তাব রেখেছেন বা রাখেন, বরং নিজেই তুমি লেখো নাকো একটি কবিতা। আমরা আজকে আলোচনা করলাম তোমাদের শর্ট প্রশ্নগুলো সমস্ত কিছুই জীবনানন্দ দাশের আকাশলীলা, সমারোহ আর রাত্রি। আশা করি তোমাদের প্রশ্নগুলোর মধ্যে মিনিমাম কিছু প্রশ্ন তোমার অবশ্যই কমন পেয়ে যাবে। পরবর্তী আমরা নিয়ে আসি শঙ্খ ঘোষের কবিতাগুলি, সখী চট্টোপাধ্যায়ের কবিতা, মল্লিকা সেনগুপ্তের কবিতাগুলি কিন্তু আমরা নিয়ে আসছি। আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা এখানে বন্ধ করছি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো ভিডিওটা বন্ধ করছি।